তাহলে পরিষেবার মান উন্নত হয়নি, কিন্তু ফিগুলো সেখানে বাড়িয়ে দিয়েছে। তাহলে তার সঙ্গে সাজুজ্য রেখে পরিষেবার মানটা উন্নত হওয়ার কথা, কিন্তু পরিষেবার মান উন্নত হয়েছে কিনা শহরবাসী সেটা বলতে পারবেন। এবং বিদ্যুতের উপরও সেখানে সেচ বসিয়ে দিয়েছেন। উড়ালপুল নির্মিত হয়েছে, বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু নির্মিত হয়েছে। এরপরে আগরতলাতে এই ধরনের কোনো প্রকল্প, একটা স্মার্ট সিটি মানে কি, এবং সেখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে গেলে এই ধরনের প্রকল্প আরও এক দুইটা ভাবা উচিত ছিল। এবং সেখানে ট্রাফিক ব্যবস্থা যাতে, গাড়িগুলি যাতে স্মুথলি চলতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এবং যাতায়াত ব্যবস্থা যাতে বিঘ্ন না ঘটে, সেটা মাথায় রেখে আর কোনো প্রকল্প কিন্তু আজ পর্যন্ত সাবমিট করেছে কিনা, স্যাংশন এনেছে কিনা রাজ্যবাসীর নজরে পায়নি, এবং আগরতলাবাসীর নজরে সেটা আসেনি। কিসের ভিত্তিতে বলছেন? আপনারা জানেন যে এখানে উড়ালপুল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু উড়ালপুল চলছে, এটা যে কতটুকু প্রয়োজন ছিল এখন কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে মানুষ। এবং বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু চালু হতো, সে সুবিধা হয়েছে। আবাসন বলছে 42,896টা এসছিল স্যাংশন, এটা আমাদের সময়। তখন আমরা কাজ শুরু করেছিলাম 34,055টা। এরপর দ্বিতীয় পর্যায়ে আরেকটা স্যাংশন আসে 27,529। এবং এই আবাসনগুলো যদি নির্মিত হতো, সকল মানুষ যদি আবাসনটা পেতেন, তাহলে আবাসনের সমস্যা বড় বেশি থাকার কথা ছিল না। এবং এইটাও কতটুকু হয়েছে তার হিসাবটা কিন্তু পরিষ্কারভাবে নজরে আসে। যারা গরিব মানুষ, যারা আবাসন এবং সরকারি জায়গায় যারা বসবাস করে, সেই জায়গা যদি সরকারি কোনো কাজে না লাগে, যে লোকটা বসবাস করছেন সেখানে তাকে জমি বন্দোবস্ত দিয়ে দেওয়া, আবাসনের ব্যবস্থা করে দেওয়া এটা উচিত ছিল। এবং এখানে আরেকটা বিষয়, শৌচাগার, এটা আমরাই লড়াই করেছিলাম টিউবলার থেকে, 4,000 টাকা দিয়েছিল। আমরা বলছি নো, এটা যে হবে না, পরে এটাকে 12,000 করেছিল শৌচাগারের জন্য মানুষকে সাহায্য প্রদান করা। আপনারা জানেন যে আগরতলা শহরে এই যে কাটা খাল, এটার জন্য একটা প্রকল্প তৈরি হয়েছিল, ফাইনাল স্টেজে ছিল সেটা। কাটা খালটাকে পাকা করা হবে এবং সেটাকে পাকা করে উন্নত করা হবে, যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা শক্তিশালী হয়, নোংরা আবর্জনা যাতে সেখানে না জমে, পরিবেশটা যাতে ভালো থাকে, সেই দৃষ্টিভঙ্গিতে 100 কোটি টাকার উপরে খরচ হতে পারে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল। সেই প্রজেক্টটা কাজ শুরু করে। তখন প্রশ্ন উঠেছিল যে কাটাখালের উপর এবং বাঁধের উপর যারা আছে গরিব মানুষ, এদেরকে কি করা হবে, তাদের সম্পর্কে তখন কথা হয়েছিল মাল্টি স্টোরি বিল্ডিং করে, বহুতল বাড়ি নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন দেওয়া। এই কাজটা কিন্তু আমরা হাতে নিয়েছিলাম। আপনারা জানেন কুরখাবস্তি এলাকাতে বিবেকানন্দ আবাসন 256 পরিবার আমরা দিয়েছিলাম। জিবি এলাকার থেকে নিয়ে এসে, কুমারীটিলের থেকে নিয়ে এসে 256 পরিবার, এবং রাধানগরে দিয়েছি আমরা 192 পরিবার, এবং জয়নগরে দিয়েছি 192 পরিবার। টোটাল 640টি পরিবারকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, বাড়ি না, ফ্ল্যাট পেয়েছেন তারা বহুতল বাড়ি করে। কিন্তু এই প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, একটা বহুতল বাড়ি গরিব মানুষের জন্য, যারা বস্তিবাসী তাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি স্যাংশন আনতে পেরেছেন, একটা ফ্ল্যাট করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। এই যে বাঁধটা এখন ফ্ল্যাট, আমাদের আগরতলা শহর কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে, বাঁধ 17 কিলোমিটার বাঁধ। এই বাঁধের মধ্যে নাই করে 1,500-এর মতো পরিবার আছে, বাঁধের আশপাশ 1,500 আমরা সার্ভে করেছিলাম সেটা। এই যে 1,500 পরিবার যারা আছে তাদেরকে ফ্ল্যাট বাড়িতে ঢুকিয়ে বাঁধটাকে একটু উঁচু করতে হবে, তাকে উন্নত করতে হবে, কারণ বাঁধটা যাতে ফ্ল্যাটের হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করা যায়, বন্যায় যাতে বিধ্বস্ত না হয়। এবং সেখানে গিয়ে এই ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে গরিবদেরকে ঘর দেওয়ার যে কাজ, ফ্ল্যাট দেওয়ার যে কাজ, একটাও তো আনতে পারেনি, একটাও তো স্যাংশন এসেছিল আমাদের নজরে পড়েনি। তাহলে এই যে বস্তিবাসী যারা আছেন তাদের ব্যাপারটা কি হবে, এটা সম্পর্কে কোনো প্রজেক্ট তারা হাতে নিতে পারেনি এবং কাজও করেনি। এই লোকে অবস্থাটা। এবং শুনেছেন লাইট হাউস, আপনারা শুনেছেন, পট্টপট্টিকে দেখেছি কি হয়েছে। এটা লাইট হাউস তো অ্যাকচুয়ালি যারা বস্তিবাসী তাদের জন্য না, এটা হলো লোয়ার মিডল ক্লাস, যারা মানে নিম্ন আয়, যারা এই একটু আয়ের দিক থেকে যারা নিম্ন আয়, তাদের ক্ষেত্রে গিয়ে এটা করা হয়েছে। এবং এখানে লাইট হাউসের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা হকার বা গরিব মানুষ যারা আছেন, যারা বস্তিবাসী, তারা কিন্তু এই চান্সটা পাবেন না, তাদের সেই অর্থও নেই, সেই টাকাও তারা দিতে পারবেন না। এবং লাইট হাউসেরও কী অবস্থা সেটাও তো আমাদের এখন পর্যন্ত অস্পষ্টতায় ভুগছেন এই অবস্থাটা। এই পরিস্থিতি চলছে এবং সেখানে রাস্তাগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাথ দখল হচ্ছে,
মোটর স্ট্যান্ডগুলোর খুব খারাপ অবস্থা এবং আগরতলা শহরের যানবাহন যে এখন চলাচল করছে অবস্থা কিন্তু ভালো না। আপনারা বুঝতে পারছেন যারা নাগরিক আগরতলা শহরে বসন, পার্কিং দ্রুত ডিক্লেয়ার করবে, কারণ এটা 2016 সালে অলরেডি সেন্ট্রাল যে আইন সেই আইনটা কার্যকরী হয়েছে এবং সেখানেই ঘোষণা করা আছে নির্দিষ্ট করে বলতে হবে কোনটা হবে পার্কিং জোন, কোনটা হবে গিয়ে সেখানে এই যারা হকারে কাজ করেন হকারদের জন্য একটা জোন, সেই জোনটাকে করতে গেলে কমিটি থাকবে, একটা কমিটি সেটাকে চূড়ান্ত করবে। কমিটি মানে ওইখানকার নাগরিকদের প্রতিনিধি এবং যারা হকারি করেন তাদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, সেই কমিটি সেটা চূড়ান্ত করবেন এবং সেখানে তাদেরকে লাইসেন্স দিয়ে বসিয়ে দেবেন, এটা হলো নিয়ম। কিন্তু এটা না হয়ে আগরতলাতে কিন্তু এখন একটা সিস্টেম নেই। আপনারা দেখছেন কি অবস্থা এখন। এই যদি চলতে থাকে এই সমস্যাটা কিন্তু তীব্রতা বাড়বে। আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক এবং এটার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। দরকার লাগলে আরো কিছু মার্কেট নির্মাণ করে সেটাকে একটা জায়গাতে এনে যাতে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটা দেখা। আর তার সঙ্গে মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, অর্থ তুলছে এবং এমনকি ফুটপাথ থেকেও শোনা যাচ্ছে যারা ফুটপাথের দোকানদারি করে জিজ্ঞাসা করলে অনেক সময় বলে যে তাদেরকে নাকি টাকা দিতে হয়। টাকা মিউনিসিপ্যালিটি যদি নেয় সে এক কথা, সরকারিভাবে দিচ্ছে তা না, কিন্তু শোনা যাচ্ছে অন্যরা সেখান থেকে প্রতিদিন তাদেরকে কিছু দিতে হয়। এটা কেন হবে? এ তো একটা সিস্টেম, এটা পদ্ধতি না। মোটর স্ট্যান্ডগুলোতে 3টা মোটর স্ট্যান্ড এখানে আছে, নতুন কোনো মোটর স্ট্যান্ড তারা নির্মাণ করেনি। এগুলিকে আপনারা জানেন যে এই যে নাগেরজোলা মোটর স্ট্যান্ড এটা শেষ হওয়ার কাজ ছিল, এটা 6 মাসের কাজ ছিল, আজও নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। এটা এনএসি প্রজেক্ট, টাকাও এসছে, টাকাও ছিল, কিন্তু আজও সেখানে নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। সেম রাধানগর কমপ্লিট হয়েছিল এবং চন্দ্রপুর কমপ্লিট হয়েছিল। সেখানে গিয়ে এই স্ট্যান্ডগুলির থেকে যে আয়টা আসছে, আগে তো একটা সোসাইটির মাধ্যমে থাকতো, এখন তো সেখানে কিছু নেই, যার যেমন তুলছে তার যেমন খরচ করছে একটা অব্যবস্থা চলছে। এই হলো গিয়ে স্মার্ট সিটির অবস্থা, যে তারা যেটা বলছে আগরতলা শহরের উন্নয়নে সবকিছু করে ফেলেছেন, এটা কিসের ভিত্তিতে বলছেন এবং সেটা আমরা বুঝতে পারছি। এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোটের আগে প্রলেপ দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলছেন। মানুষের যে অভিজ্ঞতাটা কি, মানুষ অভিজ্ঞতা কিন্তু সেই কথা বলে না, কারণ উন্নয়নটা আগরতলা শহরে যে গতিতে চলছিল আগে সেই গতি স্তব্ধ হয়ে গেছে। একমাত্র গতি হলো একটাই, যে ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, তাদের ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, আর অন্য কোনো ক্ষেত্রে তাদের গতি নেই, সেই গতিটা এখন নেই আমরা যেটা দেখছি এবং এর অবস্থা। কিন্তু মনে রাখতে হবে, যেমন এখানে কথা উঠেছিল যে এখন তখন কিন্তু গভর্নমেন্ট একটা সময় বাধ্যতামূলক করেছিল যে স্টেটগুলো যদি এটা না করে কোনো স্যাংশন পাবে না। এই যে সোলার এনার্জি, এতে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচই পড়ে যায় কোথাও 9 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 12 টাকা। আবার এটাকে গ্রিডে ঢুকাতে হবে। তাহলে যেখানে আমি সস্তায় বিদ্যুৎ পাচ্ছি কেনার ক্ষেত্রে, যেমন আমাদের স্টেটে যখন আমাদের বামফ্রন্ট সরকার ছিল তখন আমাদের কোস্টিং ছিল প্র্যাকটিক্যালি সব খরচ নিয়ে, বেতন সব নিয়ে 3 টাকা 99 পয়সা। 2014 সালের কথা আমি বলছি, 3 টাকা 99 পয়সা ছিল, যেটা ওই 4 টাকাই ধরা যায় আর কি, এটা ছিল। এখন গিয়ে এটা যদি এরকম করে 9 টাকা 10 টাকা, তা আবার গ্রিডে ঢুকাতে হবে। এটাকে কিন্তু গ্রিডে ঢুকাতে হবে, না এটা নেবে কে? 10 টাকা 11 টাকা বিদ্যুৎ তো নেবে না, এটা গ্রিডে ঢুকাতে হবে। তো এই সমস্যাগুলো ছিল। আমরা তখন বলেছি যে চট করে এটার সঙ্গে আমরা একমত হব না এবং উৎপাদন বাড়াতে হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই এবং এটা ভালো। আমি সোলার এনার্জির বিরুদ্ধে আমরা না, কিন্তু এটাকে ভাবতে হবে কোস্টিংটা কত করে, সেটা চিন্তা হবে। সাবসিডাইজ যদি হয় আপত্তি নেই, কিন্তু কোস্টিং যদি বেশি পড়ে যায় তাহলে এটা গ্রাহকদের উপরে চাপ পড়বে, দাম বাড়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা গ্রিডে ঢুকবে, তো তখন রেটটা গিয়ে বেড়ে যাবে। গ্রিডে যখন ঢুকবে রেটটা বেড়ে যাবে। এইগুলি কিন্তু একটা সমস্যা। এখন কৃষির ভিত্তিতে বলছেন এখান থেকে 130 বা 160 মেগাওয়াট হবে, কি তার স্যাংশন বা আদৌ স্যাংশন পেয়েছে কিনা, বা ভোটের আগে একটা ছেড়ে দিলাম সেটা কিনা, এটা সরকারই বলতে পারবেন। এটা আমরা চাই উৎপাদন বাড়াক, আপত্তি নেই, কিন্তু সেখানে নির্দিষ্টভাবে বলা সেটা দরকার ছিল। এই লোকে অবস্থাটা এবং সিস্টেম ইমপ্রুভমেন্ট করার জন্য 1366 কোটি টাকার একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট 2016 সালে কাজ শুরু হয়েছিল, 17তে পুরো দমে কাজ শুরু হয়েছিল। এই প্রজেক্টের কাজটা এখনো শেষ করতে পারেনি। সিস্টেম ইমপ্রুভমেন্ট গোটা এটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকা এবং স্যাংশনটা, এবং এই কাজটা যদি দ্রুত শেষ করতে পারতেন, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু তখন বলেছিল যদি কাজ কাজ ছাড়া কথা 2019 ছিল এটা লাস্ট টাইম। 2019 যদি কাজটা শেষ করতে হতো আরো টাকা কিন্তু দিত সিস্টেম ইমপ্রুভ করার জন্য, এবং টাকাটা কিন্তু 90-10 রেশিওতে, 90% গ্রান্ট এই ওয়ার্ল্ড ব্যাংকে যে টাকাটা। এবং এই ধরনের প্রজেক্ট আর নতুন পেয়েছে কিনা তারা বলতে পারবে। এই এবং বিদ্যুতের
ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে হয়, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নেটকে শক্তিশালী করার জন্য এই বিষয়গুলিকে বাদ দিয়ে রাজ্যের মানুষের যে এখন চট করে যে বিদ্যুৎ চলে যায় আবার থাকে না, কখনো দেখা যায় শেডিং টেডিং হয়ে যায়, এই অবস্থা থেকে যদি গ্রাহকদেরকে একটা জায়গায় নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এটা ভাবতে হবে এগুলিকে বাদ দিয়ে উত্তরণ পাওয়া সম্ভব না। এই বিষয়গুলিকে নজরদারিতে রাখার দরকার ছিল আমরা মনে করি। এবং এখানে কিছু দীনদয়াল উপাধ্যায় এই জাতীয়